আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো হিনো FM8J গাড়িটি সম্পর্কে। তো একটা শর্টস দিয়েছিলাম একদিন আগে, একদিন দুই দিন আগে। তো সেখানে বলেছিলাম হিনো FM1J সম্পর্কে, হয়তো বা টাইটেল সেখানে ছিল হিনো FM1J। তো একটু খোঁজাখুঁজি করার পরে একটা জিনিস ফাইনালি জানা গেল যে এটা FM1J না, এটা হিনো FM8J। 1J না, 1 এর জায়গায় সেখানে 8 হবে। তো এই যে গাড়িটা, এই গাড়িটার ইঞ্জিন মানে অলমোস্ট সিমিলারিটি রয়েছে হিনো 1J বাসের সাথে, মানে J08C যে ইঞ্জিনটা। তো এই J08C বলেন বা J08E বলেন, এই J08 নামের যতগুলা ইঞ্জিন রয়েছে মার্কেটে, অনেক জায়গায় ইউজ হয়ে থাকে এই ইঞ্জিনটা। বিভিন্ন ধরনের এসকেভেটরও ইউজ হয়ে থাকে, যেগুলো মাটি খোঁড়ার যে মেশিনগুলো রয়েছে। যেরকম স্পেশালি যদি বলি, কবিলকো রয়েছে, যেটা বাংলাদেশে চলে, এসিআই মোটরস তারা নিয়ে আসে সেই গাড়িটা। তো এই মেশিনে বেশ কিছু মডেল রয়েছে, যেরকম 220 সাইজের বা তার চেয়ে উপরের মডেল রয়েছে, নিচের মডেল রয়েছে। কোনোটাতে হিনো J05C রয়েছে, বা 5E, বা J08E বা সি, বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে ইউজ করা। তো আপনারা একটু খুঁজে নিতে পারেন। মানে J08 সিরিজের ইঞ্জিনও রয়েছে, J05 সিরিজেরও ইঞ্জিন রয়েছে। 5টা একটু ছোট, 4 সিলিন্ডার বা 5 সিলিন্ডার মেবি, 4ই হওয়ার কথা, 4 সিলিন্ডার। মানে এই ইঞ্জিনগুলো রয়েছে সেই মেশিনগুলোতে। এখন যদি বলা হয় যে একটু অ্যাডভান্টেজের কথা হিনোর ইঞ্জিনের, মানে সেই মাটি খোঁড়ার মেশিনে, তাহলে কবিলকোর যে মেশিনগুলো, আপনারা যদি ইন্ডিয়ান বেশ কিছু ভ্লগ দেখেন, বিভিন্ন ভিডিও দেখেন ট্রাক ড্রাইভারদের বা রিভিউর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু কবিলকোর ইঞ্জিনের সুইং স্পিড সবার চেয়ে ফাস্ট। মানে ভলভো বা কোমাৎসু রয়েছে, বা অন্যান্য এক্সিএম বা চাইনিজ সানি বিভিন্ন গাড়ি রয়েছে, টাটা হিতাচি রয়েছে। তো সবগুলার চাইতে ক্যাটারপিলারও রয়েছে, সেগুলোর চাইতে কিন্তু সুইং স্পিড অনেকটাই বেশি। মানে তাড়াতাড়ি মাটি ভর্তি করতে পারে, তাড়াতাড়ি খুঁড়ে ট্রাকে লোড দিতে পারে, এই অ্যাডভান্টেজ রয়েছে যেটার কারণে। তো এই জিনিসটা কিন্তু শুধু যদি একটু অন্যভাবে চিন্তা করেন টেকনিক্যালি, যে হাইড্রোলিকের স্পিড বেশি বেশি লিকুইড ফ্লো করছে, এই একটা অ্যাডভান্টেজ সেখানে থাকছে, সেই জিনিসটা তো আছে। তার পাশাপাশি যদি ধরা হয় সেখানে, তাহলে ইঞ্জিনের হাই আরপিএম, ইঞ্জিনের ইনিশিয়াল টর্ক ডেলিভারি, হিনোর যে একটা ব্যাপার রয়েছে, হিনোর ইঞ্জিনের J08Cর বা সি যেটাই হোক, এই J08 ইঞ্জিনের যে একটা ব্যাপার রয়েছে, বা J05-এর একটা ব্যাপার রয়েছে, মানে টোটালি হিনোর ইঞ্জিনের যে একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা কিন্তু এখানে অবশ্যই রয়েছে। তো এই যে ট্রাকটা, এখানেও কিন্তু এই সেম সিরিজের J08 ইঞ্জিন ইউজ করা কোনো একটা সিরিজের। তো এখানে একটা জিনিস বলে রাখি যে মাটি খোঁড়ার মেশিনে যেরকম ইঞ্জিনটা ইউজ করা, অন্যান্য কাজেও হয়তো থাকতে পারে। কমার্শিয়াল ক্ষেত্রে, শুধু ইঞ্জিন বিক্রি করার ক্ষেত্রেও এখানে থাকতে পারে, বিভিন্ন অন্যান্য মেশিনারি হতে পারে, রোলার হতে পারে, অন্য যে কোনো কাজে। তো এই যে ইঞ্জিনটা হিনোর J08 সি বা যেটাই হোক, এটা প্রায় 42টা ভেরিয়েন্ট রয়েছে বিভিন্নটা, মানে 42টা ভেরিয়েশন রয়েছে এই ইঞ্জিনের। মানে চিন্তা করেন যে তার সাথে বেশিও থাকতে পারে। আমি একটা ওয়েবসাইটে দেখলাম, তো মানে বিক্রির ক্ষেত্রে হয়তো সেখানে অ্যাভেলেবেল ছিল, এরকম হতে পারে, বা বিক্রি হয়েছে অদূর ভবিষ্যতে, কোনো এক সময় বিক্রি হয়েছিল হয়তো বা। তো এর চেয়ে বেশিও থাকতে পারে হয়তো বা, থাকার সম্ভাবনাটাই বেশি হয়তো বা, কারণ হিনো ইঞ্জিন খুব কম বানায়, কিন্তু ভ্যারিয়েন্টের ক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে। তো সিসিও কিছু কম বেশি রয়েছে, 7961 সিসি এরকম। এটা 1J, এটার কিন্তু 7961 না, এটা 7600 সামথিং রয়েছে সিসি। এই যে গাড়িটা, আজকে এই ভিডিওতে যে গাড়িটা সম্পর্কে জানাবো, তো এই গাড়িটা কিন্তু রিজিট অবস্থায় পাওয়া যায়, আবার কাভার্ড ভ্যান অবস্থায় পাওয়া যায়। মানে আপনারা যেটা 22 চাকার যে গাড়ি দেখেন, 22 চাকা বা 6 চাকার মাথা, পিছে লোড বডিতে 10টা চাকা বা বেশিও থাকতে পারে। তো এই মানে ট্রেলার টাইপেরও গাড়ি রয়েছে, আবার রিজিড ট্রাকও রয়েছে, যেটা সিঙ্গেল 10 চাকার ট্রাক। তো একই কনফিগারেশন, খালি এক্সেল ওয়াইজ ডিফারেন্স রয়েছে। সেটা সিঙ্গেল মানে একটা 10 চাকার মতো ফরম্যাটে, একটা ট্রেলার গাড়ির মতো ফরম্যাটে, এই ডিফারেন্সটা রয়েছে। কিন্তু আপনারা বিভিন্ন ভিডিওতে শুনে থাকবেন যে পাকিস্তানের ব্লগগুলোতে, যে এই গাড়িটাতে প্রায় 70 টন যদি লোড টানানো হয় 10 চাকার ট্রাকে, তাহলে কিছু হবে না, মানে আরামে টেনে নিতে পারবে। তো এটা অনেক ক্ষেত্রে পসিবল না, যেহেতু এক্সেল তিনটা এক্সেলে 70 টন অনেক বেশি হয়ে যায়। ইঞ্জিনের কিন্তু ক্যাপাবিলিটি রয়েছে, সেম ইঞ্জিন এখানে ইউজ করা, সেম কনফিগারেশন, প্রায় অলমোস্ট একটু কম বেশি রয়েছে অবশ্য। একটু তো ডিফারেন্স থাকবেই, সেটা স্বাভাবিক, কিন্তু অলমোস্ট সেম। তো আজকে জানাতে যাচ্ছি এই গাড়িটা সম্পর্কে, যেটা রিজিড ট্রাক, প্রায় সিমিলারিটি রয়েছে, সেটা আপনারা ধরে নিতে পারেন একই হওয়ার কথা কম বেশি। তো এই গাড়িটাতে যে ইঞ্জিনটা ইউজ করা, J08C, J08E ইউজ করা, তো এই ইঞ্জিনটা একদম লুকে লাইক সাউন্ডের ক্ষেত্রে হিনো 1Jর যে ইঞ্জিন রয়েছে J08C, সেটার মতো ন্যাচারালি অ্যাসপাইরেটেড টার্বো ছাড়া ইঞ্জিন 1Jটা। এটাতে
টার্বো রয়েছে। 1G'র ক্ষেত্রে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে যেই স্মুথনেস ব্যাপার রয়েছে, যে অ্যাগ্রেসিভ সাউন্ড রয়েছে, যে ঝাঁঝালো একটা ব্যাপার রয়েছে ইঞ্জিনের সাউন্ডের ক্ষেত্রে, এই জিনিসটা যদি মানে এটার সাথে যদি টার্বো অ্যাড করা হয়, টার্বো চার্জার, এটার সাথে যদি ইন্টারকুলার অ্যাড করা হয়, টিউন করে যদি পাওয়ার আর একটু ইনহ্যান্স করা হয়, একটু বাড়ানো হয়, তাহলে এই জিনিসটা পাহাড়ি রাস্তায় কতটা বুস্টেডভাবে চলতে পারে সেটা মানে সাউন্ডটা না শুনলে আসলে বোঝার মতো না। এই বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারির শেষের দিকে আমার একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওটাতে আমি দেখলাম যে এই অবস্থা, ইঞ্জিনের সাউন্ড এতটা বুস্টেড, তো মানে এতটাই পাওয়ারফুল, মানে সাউন্ডটা না শুনলে বোঝা যাবে না। যখন অ্যাক্সেলারেশন দিচ্ছে একদম মানে উঠে যাচ্ছে উপরে, যখন অ্যাক্সেলারেশন ছেড়ে দিচ্ছে একদম মানে সাউন্ড নাই বলতে গেলে, মানে 1G'তে যেরকম হয় আসলে। কিন্তু এটার যে একটা আলাদা একটা দাপট রয়েছে সেটা কিন্তু সাউন্ডে বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন জানা যাক এই গাড়িটার স্পেসিফিকেশন পার্টে কী থাকছে কনফিগারেশনের ক্ষেত্রে। আর শুরুতে যেটা বললাম যে 10 চাকা হোক বা এটার যেই ট্রেলার ভার্জন হোক, দুইটারই কিন্তু কনফিগারেশন প্রায় সেম। এটার দাম সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো ভিডিওর শেষের দিকে, তো অবশ্যই ভিডিওর শেষের দিকে দেখা হবে এটার দাম প্লাস বেশ কিছু ব্যাপার নিয়ে। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে হিনো J08E ইউরো 2 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন ইউজ করা। ইঞ্জিন টাইপ ডিজেল, turbocharged and intercooled 4-stroke 6-cylinder vertical inline overhead camshaft water cooled direct injection type। তো এখানে যে ইঞ্জিনের ফুয়েল পাম্প, এটা কিন্তু মেকানিক্যাল ফুয়েল পাম্প ইউজ করা, যতদূর আমার দেখা বেশ কিছু ভিডিওতে, তো সেটাই থাকার কথা। আর অয়েলের যে স্ট্যান্ডার্ড, মানে তেলের স্ট্যান্ডার্ডও অনেক আগে, তো সেই ক্ষেত্রে পাম্পও মানে মেকানিক্যালি থাকার কথা মোস্টলি। তো এটার ম্যাক্স যে পাওয়ার আউটপুট থাকছে সেটা হলো 280 হর্স পাওয়ার, আর ম্যাক্স টর্ক থাকছে 800+, মানে অলমোস্ট ধরে নিতে পারেন 900 Nm মতো, মানে খুব অল্পই ডিফারেন্স রয়েছে। ম্যাক্স টর্ক থাকছে 892 নিউটন মিটার, যেটা মানে 900 Nm চেয়ে অল্প কিছু কম। আর এখানে ক্লাচ হিসেবে থাকছে ড্রাই সিঙ্গেল প্লেট উইথ ডাম্পার স্প্রিং হাইড্রোলিক কন্ট্রোল উইথ এয়ার বুস্টার। তো এখানে ক্লাচ বুস্টার টাইপের বেশ কিছু ব্যাপার রয়েছে, মানে এয়ার অপারেটেড যে জিনিসটা, মানে হাওয়ার মাধ্যমে কাজ করে ক্লাচ, নিউমেট্রিক ক্লাচ। আর 380 মিলিমিটারের এখানে ক্লাচের সাইজ থাকছে ডায়ামিটারের ক্ষেত্রে। ট্রান্সমিশন থাকছে এখানে গিয়ারবক্স হিসেবে থাকছে 9 ফরওয়ার্ড 1 রিভার্স, তো একটা এখানে রিভার্স গিয়ার আর 9টা সামনে ফরওয়ার্ড গিয়ার থাকছে। রেয়ার এক্সেল থাকছে ট্যান্ডাম এক্সেল ডুয়েল ড্রাইভ উইথ ইন্টার এক্সেল ডিফারেন্সিয়াল ফুল ফ্লোটিং সিঙ্গেল রিডাকশন সিঙ্গেল স্পিড বাই হাই পয়েন্ট গিয়ার্স। তো এটা থাকছে রেয়ার এক্সেল, আর এটার ক্যাপাসিটি 22 টনের মতো রেয়ার এক্সেল ক্যাপাসিটি। ফ্রন্ট এক্সেল থাকছে রিভার্স অ্যালয় আই সেশন বিএম টাইপ রিভার্স এক্সেল রেয়ার এক্সেল, আর এটার ক্যাপাসিটি 6.5 টন 6500 কেজি। ব্রেক থাকছে ফুল এয়ার স্ক্যাম লিডিং অ্যান্ড ট্রেলিং শুজ ডুয়েল সার্কিট উইথ ABS সিস্টেম। তো ABS প্লাস এখানে ডাম ব্রেক থাকছে এয়ার অপারেটেড, মানে হাওয়ার যে ব্রেক আর কি, সেই ব্রেক থাকছে। পার্কিং ব্রেক থাকছে এয়ার অপারেটেড স্প্রিং ব্রেক অ্যাক্টিং অন রেয়ার হুইলস ফর এমার্জেন্সি অ্যান্ড পার্কিং পারপাস। তো এমার্জেন্সি এবং পার্কিং পারপাসে যে এয়ার ব্রেক ইউজ করা, মানে যে পার্কিং ব্রেক ইউজ করা হয় সেরকমই আর কি, মানে যেরকম থাকে ওই টাইপের ইউজ করা, নাথিং স্পেশাল। ইলেকট্রোপেনুমেট্রিক টাইপের এখানে এক্সস্ট ব্রেক ইউজ করে, এটা হয়তো ইলেকট্রনিকলি কন্ট্রোলড হতে পারে, তো ওই টাইপের হওয়ার কথা, অটোমেটেড। আর স্টিয়ারিং থাকছে টেলিস্কোপিক অ্যান্ড টিল্ট স্টিয়ারিং কলাম উইথ রেগুলেটিং বল ইন্টারগাল পাওয়ার স্টিয়ারিং। সাসপেনশন থাকছে সামনের ক্ষেত্রে সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং উইথ শক অ্যাবজর্বার সামনের ক্ষেত্রে। পিছে থাকছে রেয়ার সাসপেনশন সেমি ইলেকট্রিক্যাল মেন অ্যান্ড অক্সিলারি লিফ স্প্রিং উইথ টর্ক রডস। তো এটা কিন্তু অ্যান্টি রোলবারের মতোই, মানে টর্ক রডটা একটু ডিফারেন্ট টাইপের, সোজা এক ধরনের রড, যেটা অ্যান্টি রোলবার টাইপের একটা রেয়ার সাসপেনশনও কোনো একটা কাজ করে ব্যালেন্স করার মতোই, তো ওই টাইপেরই আর কি, একটু ডিফারেন্ট জিনিস। টায়ারের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে থাকছে টায়ার সাইজ থাকছে 11.0020 16 পিয়ার, এখানে সাইজ 16 পিয়ার সাইজের টায়ার ইউজ করা, 11.0020 16 পিয়ার। আর এই গাড়িটির যে ফুয়েল ট্যাঙ্ক থাকছে 400 লিটারের। অবশ্যই এখানে কিন্তু একটা আইডিয়াল ব্যাপার রয়েছে যে পাকিস্তানে যেহেতু চলে গাড়িটা, সেই ক্ষেত্রে 400 লিটারটা ম্যান্ডেটারি। তো সেই ক্ষেত্রে অনেক দূরে অনেক উঁচা পাহাড়ি এলাকায় যায়, সেখানে বাড়িঘর খুব দূরে, তো রিফুয়েলিংয়ের প্রয়োজন হতে পারে, বারবার তেল ভরার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে
বড় সাইজের একটা ফুয়েল ট্যাঙ্ক এখানে ইউজ করা রয়েছে। চেসিস ফ্রেম থাকছে লেদার শেপড আই সেশন টাইপ। কেবিন বেশ ভালো টাইপের একটা কেবিন ইউজ করা, আর কেবিন দেখে ছোট মনে হতে পারে কিন্তু কেবিনে প্রায় স্লিপার কেবিন প্লাস 3 জন বসতে পারবে সামনে, 3টা সিট রয়েছে বসার ক্ষেত্রে। এসি হয়তো নাই, এখানে ব্লোয়ার হয়তো ইউজ করা। যে ক্ষেত্রে একটা জিনিস ধরে নিতে পারেন যে পাকিস্তানের যে গাড়িগুলো চলে অনেক ক্ষেত্রে কিছু জিনিস কস্ট কাটিংয়ের জন্য একটু লাক্সারি ফিচার যেরকম এসি বা এই টাইপের টুকটাক ফিচারগুলো একটু কম রয়েছে, বা সিটের ক্ষেত্রে যে একটু লাক্সারি টাইপের একটু টাচ থাকে, একটু ফিনিশিং টাচ থাকে অন্যরকম, সেই জিনিসগুলো নাই। কিন্তু হার্ডওয়্যারের ক্ষেত্রে ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে যেরকম থাকার ওরকমই থাকে, বেশ কিছু কমফোর্টেবল জিনিস একটু কম রয়েছে। তো সেটা একটু দেখলেই বোঝা যায়, একটু ইমেজের ক্ষেত্রে বা রিভিউগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরেও যে যার মতো নিজের মতো কাস্টমাইজ করে নেয় সিট বা কভার এক্সেট্রা এক্সেট্রা। আর এখানে সামনে 3 জন বসতে পারবে, সেটা লিগ্যাল কাগজপত্রের ক্ষেত্রে অনেক গাড়িতে এরকম লেখা থাকে না। আর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে থাকছে ব্যাটারি থাকছে 2টা সিরিজ কানেকশন টাইপ, আর 12 ভোল্ট 120 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। অল্টারনেটর থাকছে 24 ভোল্ট 60 অ্যাম্পিয়ারের। আর এই যে স্পেসিফিকেশনগুলো জানালাম এই গাড়ির সম্পর্কে, এটা একদম যতদূর জানা বা যেখান থেকে এটা নিয়ে আসা সেটা থাকছে হিনো পাক মোটরস লিমিটেড, সেখান থেকে এই জিনিসগুলো আনা, এই গাড়ির ইনফরমেশন যা যা ছিল। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা জানলেন এই গাড়িটার স্পেসিফিকেশন সম্পর্কে। তো এখানে যে জিনিসগুলো আপনাদেরকে আমি জানালাম যে গাড়িতে যে ইঞ্জিনটা ইউজ করা, গাড়িটার অন্যান্য যে বাজেট বিষয়গুলো রয়েছে, ব্রেকস এক্সেট্রা, কিন্তু এখানে কনফিগারেশনের ক্ষেত্রে এই যেই স্পেক্স শিট আপনাদেরকে জানালাম, এখানে কিন্তু এই গাড়িটার জিবিডাব্লিউ থাকছে 49.5 টন, 49.5 টনের 49.5 টন আর কি, 49,500 কেজি। তো এরকমই হওয়ার কথা, 49,500, কিছু কম আর কি, যেটা পুরাপুরি 50 টনের চেয়ে কিছু কম। তো এই স্পেসিফিকেশন থাকছে। কিন্তু এক্সেলের ক্ষেত্রে আপনারা যেটা শুনলেন 22 টন রেয়ার এক্সেলের ক্যাপাসিটি আর ফ্রন্ট এক্সেলের ক্যাপাসিটি 6.5 টন। তো এক্ষেত্রে একটা জিনিস ধরে নিতে পারেন যে 10 চাকার ক্ষেত্রে 40 টন বা 40 টনের কিছু প্লাস, অফিসিয়ালের ক্ষেত্রে হয়তো বা 36 টন এরকম হতে পারে, 33-36 টন। তো এই যে লোডের যে লিমিট বা ব্যারিয়ারটা, এটা কিন্তু যেই অ্যাক্সেলের উপরে যদি সরাসরি ওয়েটটা চাপানো হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা পুরোপুরি মিলে যাচ্ছে। আর এই গাড়িটার আবার পুরোপুরি লোডের ক্ষেত্রে 49 টনের কাছাকাছি চলে যাচ্ছে। সেটা পুলিং ক্যাপাসিটি কতটুকু ট্রেলার, লম্বা ট্রেলার যে গাড়িগুলো সেগুলোর ক্ষেত্রে 49 টনের কাছাকাছি হচ্ছে। আর রিজিড ট্রাকের ক্ষেত্রে এটা যে আর কি যেই ক্যাপাসিটি থাকে ওই 40 টনের কাছাকাছি, ওই রকমই আসলে। তো এখানে ডিফারেন্স তেমন কিছুই না, এক্সেলও সেম টাইপেরই, ডিফারেন্সিয়ালও হয়তো সেম টাইপেরই, কিন্তু এখানে ডিফারেন্স একটা লম্বা যেটা রিজিড ট্রাক খোলা ডালা বডি 10 চাকা সেরকম চেসিস একটা থাকছে, আর ট্রেলার গাড়ির চেসিস যেরকম আপনারা বড় বড় কাভার্ড ভ্যান বা এই টাইপের গাড়িগুলো দেখে থাকেন ওই টাইপের থাকছে। এই ডিফারেন্স থাকছে। তো এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন যাবত। তো সেই জন্য এই গাড়িটার ভিডিও এত পরে দেওয়া, বছরের শুরুর দিকে দেখে বছরের মাঝামাঝি শেষের দিকে মাঝামাঝিরও পরে দিচ্ছি, তো এই জন্যই। তো এতদিন আমি এটা ভাবতাম এটা হিনো FM1J, পরে দেখি এটা 8J। তো এটাও একটা কনফিউশন ছিল, আর এক্স্যাক্ট যে ইনফরমেশন ছিল সেটাও খুঁজে পাচ্ছিলাম না, খুব রিসেন্ট খুঁজে পেলাম, তো সেই জন্য এই জিনিসটা করা। তো এই ছিল এই গাড়িটা সম্পর্কে স্পেক্স। আর এটা যদি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে এই গাড়িটা পাকিস্তানের যে মার্কেটটা, এখানে কিন্তু খুব বেশি পরিমাণে লোড টানানো হয় গাড়িতে, ওভারলোডেরও ওভারলোড টানানো হয়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই জানাতে পারেন যে এই জিনিসটা কেন করা হয়, এত বেশি ওভারলোড কেন টানানো হয়, সেটা আমার জানা নেই। আপনারা অবশ্যই জানাতে পারেন যদি কারো জানা থাকে। তো এখানে বেশ কিছু ভ্লগে আপনারা দেখবেন যে অনেকে বলে থাকছে ভ্লগ ভিডিওতে যে এখানে 70 টন লোডও যদি টানানো হয় সেই ক্ষেত্রে গাড়ির কোনো কিছু হবে না, 10 চাকার ক্ষেত্রে। 10 চাকার গাড়িতে 50 টনেই যদি টানানো হয় সেটাও অনেক বেশি, আর 70 টন তো অনেক বেশি, এক্সেল ভাঙ্গার মতো ব্যাপার স্যাপার। কিন্তু ইঞ্জিন কিন্তু নিতে সক্ষম, সেম ইঞ্জিনই কিন্তু 49 টন লোডের গাড়িতে টানানো হচ্ছে। 49 টনের সেগমেন্ট এই ইঞ্জিনটা, বা 10 চাকার সেগমেন্টে একই ইঞ্জিন। তো ইঞ্জিন ওয়াইজ অন্যান্য জিনিস ক্ষেত্রে কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে এটা সেম। কিন্তু এটা একটা অবাক করার মতো ব্যাপার, এই গাড়িটাই সেম গাড়িটা যদি পাকিস্তানে না হয়ে, পাকিস্তানের তো অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, একটা জায়গায় শুনলাম যে এটার দাম সেখানকার টাকায় প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি আসে, পাকিস্তানের টাকা তো ডাবল বাংলাদেশের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সেখানে 3.5 কোটি টাকা, জাস্ট চেসিস কেবিন, এই গাড়িটাই 10 চাকার গাড়িটা। আর এটার পুরাপুরি বডি করতে যে একটা ল্যান্ড ক্রুজারের মতো দাম হয়ে যায় প্রায়,
মানে 5 কোটি টাকা আর কি, একটা আল্ট্রা লাক্সারিয়াস একটা কারের সমান দাম হয়ে যায়। তো এখানে একটা জিনিস ধরে নিতে পারেন, এটা যদি হাফও করা হয় প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি হয়তো হতে পারে বাংলাদেশের মার্কেটে, যদি এটা আসে 1.5 কোটি টাকারও নিচে হতে পারে। এখন এটা যদি টাকার ওয়াইজ মানে টাকার ক্ষেত্রে যদি অর্ধেক হিসাব করা হয় তাহলে 1.5 কোটি হচ্ছে, সেখানে যদি 3.5 কোটি টাকা হয় 1.5 কোটির কিছু বেশি বাংলাদেশে। আর এটা এই সেম গাড়ি, সেম সেগমেন্ট, সেম কনফিগারেশন, সেম ইঞ্জিন, সেম সব কিছু, এটা ইন্ডিয়াতে চলছে, ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে এই গাড়িটা। এখনও হয়তো হতে পারে, বেশ কিছু ওয়েবসাইট আমি অ্যাক্টিভ দেখলাম, হয়তো একটা দুটো ইন্ডিয়াতে বিক্রি হতেও পারে। কারণ আগে থেকে প্রায় 8-10 বছর আগে 2011-12-13 দিকে বেশ কিছু গাড়ি বিক্রি হয়েছে, অনেকগুলাই প্রায় ইন্ডিয়াতে। তো সেই ক্ষেত্রে এখনও চলতে পারে অফিসিয়ালি, পার্টস পাতে হয়তো তারা নিয়ে আসে অন্য জায়গা থেকে সোর্স করে, যারা কিনেছে কর্পোরেট কোম্পানি, পার্সোনাল বা একজন দুইজনের কেনা গাড়ি এরকম না, বড় বড় কোম্পানির গাড়ি। তো এখানে একটা জিনিস প্রমাণ পাই যে এই গাড়িটা হয়তো সেখানে চলছে, যেহেতু ওয়েবসাইটে অ্যাক্টিভ দেখাচ্ছে, সেখানে দাম মানে এখনকার দাম দেখাচ্ছে। তো এই ব্যাপারটা যদি একটু হিসাব করা হয় যে এটার দাম বাংলা টাকায় যদি কনভার্ট করা হয় পাকিস্তানের টাকার চেয়েতে, এখানে অর্ধেক হবে। সেখানে যদি 3.5 কোটি হয়, এখানে হবে 1.70 বা কিছু বেশি হতে পারে। এটা ইন্ডিয়াতে বিক্রি হয় প্রায় 36 লাখ টাকার কাছাকাছি, মানে 35 থেকে 36, আর সেটার হর্স পাওয়ার কনফিগারেশন হচ্ছে 247 হর্স পাওয়ার, 739 এনএম টর্ক। তো এই কনফিগারেশন মোটামুটি 10 চাকার ক্ষেত্রে খুব ভালোই কনফিগারেশন, খুব বেশি ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এই ছিল। এখন এটা যদি আরও 20 লাখ টাকা অ্যাডে বাংলাদেশে আসে, মানে 35 প্লাস 20, তাহলে 40-50 প্রায় 65 লাখের মতো আসে, 65-55 এরকম। তো এটার সাথে যদি আরও 20 লাখ অ্যাড করা হয় তাহলে 55 লাখের মতো হয় বাংলাদেশি টাকায়। তো এই দামেও যদি এটা আসে বাংলাদেশে, মানে 55 লাখ যদি এটা কোনো জায়গায় নিউজ করা হয়, যে বাংলাদেশে যদি ফেক নিউজ আপলোড দেওয়া হয় বাংলাদেশে যে এটা 55 লাখ টাকায় বিক্রি হবে, তাহলে অনেকে ইন্টারেস্ট দেখাবে। কারণ অনেক ক্ষেত্রে নাভানা যে দামে গাড়ি বিক্রি করে সেটা অনেক বেশি দামে বিক্রি করে হয়তো কোনো কারণে, বা তাদের নিজস্ব ব্যাপার, কী কারণে করে সেটা আমিও জানি না, কিন্তু অনেক বেশি দামটা হয়। তো এখানে যদি এটা ওই দামে লঞ্চ করা হতো, ইন্ডিয়া থেকে এনেও যদি বিক্রি করা হতো, তাহলেও কিন্তু এটা প্রায় 60-65 এরকম যদি হতো, বা 55 লাখ যদি হতো, মানে 50 প্লাস যদি হতো, তাহলে আরামে বিক্রি হয়ে যেত, অনেকের ইন্টারেস্ট থাকার কথা। তো এই দামে যদি হিসাব করা হয়, টাটার যে গাড়িগুলো রয়েছে এখন, মানে 25-18, লিল্যান্ডের 25-18, আইসারের কোনো মডেল 50-25, যেই 10 চাকার সেগমেন্টে যে গাড়ি রয়েছে, এক্ষেত্রে যদি হিসাব করা হয় তাহলে এখানে সেই ক্ষেত্রে এটা চেসিস ভালো হবে, ওগুলো চাইতে খুব হার্ড চেসিস হবে, খুব ওভারলোড টানতে পারবে, খুব ভালো ইঞ্জিন, খুব ফাস্ট পিক আপ হবে। আর 4-5 বছরে ইঞ্জিনের কোনো বেসিক কাজ করার প্রয়োজন হবে না। ইঞ্জিনের হেড, ইঞ্জিনের ব্লক, ইঞ্জিনের পিস্টন, ইঞ্জিনের এক্সেট্রা এক্সেট্রা। আর গিয়ার শিফটিং খুব স্মুথ হবে, স্পিড খুব বেশি ভালো হবে, খাড়া পুরো 140 পর্যন্ত উঠতে পারবে, যেটা ইন্ডিয়ান গাড়িগুলা মানে আইসার হয়তো 100 পার করতে পারে কোনো কোনো ক্ষেত্রে, আইসার লিল্যান্ড, কিন্তু টাটার ক্ষেত্রে খুব স্পিডটা টাচ করা খুব কষ্ট হয়ে যায়। গাড়িগুলো খুব লেট পিক আপ হয় সেক্ষেত্রে, মানে বেশি স্পিডের ক্ষেত্রে, ট্রাকের ক্ষেত্রে। তো এই জিনিসটা খুব বড় একটা অ্যাডভান্টেজ হবে খাড়া 140 10 চাকার ক্ষেত্রে। না অত মানে 10 চাকার ক্ষেত্রে 140 অনেকটাই বেশি হয়ে যাবে, কিন্তু 100 প্লাস বা ফাঁকা রাস্তায় খুব মানে ভালো মতো চালানো যাবে, সেই ব্যাপারটা এখানে থাকছে, স্পিডের ব্যাপারটা। প্লাস ইনিশিয়াল টর্ক ডেলিভারি, পাহাড়ি রাস্তায় খুব ভালো চলতে পারবে। গাড়ির মানে ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে খুব ভালো, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গাড়ি ঠিকঠাকভাবে চলতে পারে না, অনেক ক্ষেত্রে আটকাই যায়, সেই ব্যাপারটা এখানে থাকবে না, সেখানে একটা অ্যাডভান্টেজ থাকবে হিনোর ক্ষেত্রে, যে ব্যাপারটা দেখে থাকেন আপনারা। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখাবো নেক্সট কোনো একটি ভিডিওতে। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে হিনোর এই গাড়িটা, এই 10 চাকার গাড়িটা যদি 50-55 বা 60 লাখ টাকায় বাংলাদেশে আসতো, মানে এখন এই 2025 সালে এই সময়, তাহলে আপনাদের কাছে কার কার কাছে ভ্যালু ফর মানি মনে হতো, দাম অনুযায়ী পারফেক্ট প্রোডাক্ট মনে হতো, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এটা আপনার কাছে কতটুকু ভালো মনে হয়েছে সেটা অবশ্যই জানাতে পারেন। আর স্পেসিফিকেশন ওয়াইজ কতটুকু ভালো সেটাও জানাতে পারেন। যেহেতু ইউরো 2 বা ইউরো 3 সেগমেন্টে রয়েছে, অবশ্যই বাংলাদেশের মতো চলার ক্ষেত্রে স্যুট করার মতো কন্ডিশন রয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ট্রাক অথবা বাসের ভিডিওতে। আর অবশ্যই জানাতে পারেন হিনোর এই গাড়িটি আপনার কাছে কতটুকু বেটার। আর নেক্সটে হিনোর কিছু ইন্টারন্যাশনাল গাড়ির ভিডিও আসতে চলেছে। হিনোর J08 সিরিজ বা J08-এর যে ইঞ্জিনে যতগুলো গাড়ি রয়েছে বাস, সেই ব্যাপারটা নিয়েও একটা ভিডিও আসবে খুব শীঘ্রই। আর হিনোর কিছু ইন্টারন্যাশনাল গাড়ি থাকছে, 6 চাকা 10 চাকা বা
মিক্সার বা ট্রেলার সেগমেন্টে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।